আদ্রিতা কোনো রকম পা বাড়িয়ে রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। তার আব্বু তার ঘরে তার ছবির ফ্রেম নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আদ্রিতা কাঁপা কাঁপা গলায় ডাক দিল, আব্বু। মেয়ের ডাক কানে আসলেও চোখ মেলে তাকালেন না তিনি। অন্ধকার ঘরে আদ্রিতা টের পেল না তার আব্বুর চোখের কোণার পানি। আব্বু, তুমি তাকাও না আমার দিকে। তুমিও কি বাকিদের মতো ঘৃণা করো আমাকে আব্বু? আব্বু, তোমার প্রিন্সেসের খুব কষ্ট হচ্ছে আব্বু, একবার তাকাও। আদ্রিতা নাহিদ খানের হাত ধরে অনেকক্ষণ ঝাঁকানোর পরেও যখন তার জবাব এলো না, তখন ছোট্ট মনটায় অভিমানের পাহাড় জমে উঠল। সবকিছু সুটকেসে ভরে বেরিয়ে আসার সময় তার আব্বুর কপালে চুমু খেয়ে বেরিয়ে এলো। এই কাজটা সবসময় নাহিদ খান করতেন। যখনই বিজনেসের কাজে কোথাও যেতেন, তখনই মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়তেন। আদ্রিতাকে বের হতে দেখেই লীনা বলে উঠল, কি খুব খারাপ লাগছে না? এটা তো কেবল শুরু। শখ জেগেছিল না আবিরকে সত্যি জানানোর? নে দেখ, এবার সব কেড়ে নিয়েছি তোর থেকে। তোর পরিবার, তোর আবির, তোর সম্মান, এমনকি শহর থেকেও তোকে বেরিয়ে যেতে হবে। আদ্রিতা হাসলো। লীনাকে কিছু না বলেই বেরিয়ে গেল। যেখানে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কারোর সাথে কি নিয়েই বা লড়বে সে? গাড়িতে বসতেই চোখ জোড়া বন্ধ করে নিলাম আমি। চোখের সামনে ভেসে চলেছে আব্বুর মুখটা, যে মুখে সব সময় থাকতো আমাকে নিয়ে গর্ব। সে মুখে আজ লজ্জিত ভাবটা কিভাবে মেনে নিই আমি? তুই ভুল করলি লীনা, বড় ভুল করলি। আমাকে সেই ভুলের শাস্তি দিলি যে ভুল আমি কখনো করিনি। আমার থেকে সব কেড়ে নিয়ে তুই নিজেকে যতটা সুখী মনে করছিস, এই প্রকৃতি তোর জন্য ততটাই কঠোর হচ্ছে। কথাগুলো ভাবতেই তার চিল্লের হাসি ফুটে উঠল ঠোঁট জোড়ায়। আদ্রিতা গাড়িতেই কখন জ্ঞান হারিয়ে ফেললো সে নিজেই বুঝতে পারল না। শামসুর রহমান নাতনির দিকে তাকাতেই তার চোখ গেল তার নাক দিয়ে পড়তে থাকা রক্তে। আঁতকে উঠলেন তিনি প্রফেশনাল সাইকোলজিস্ট। জীবনে 60 বছরে কম কেস তিনি দেখেননি, কম মানুষকে তিনি বাচ্চার নতুন পথ করে দেন নাই। কিন্তু নিজের আদরের নাতনির এই অবস্থা দেখে তিনি নিজেই যেন দেখ বিদিক শূন্য হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কারণ এইভাবে রক্তক্ষরণ হলে আদ্রিতার যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারে। সবার ধারণা ব্রেন স্ট্রোক শুধু বয়স্কদের হয়, কিন্তু এমনটা না। বেশিরভাগ ক্ষেত্রে এইটা যুবক যুবতীদেরও হয়ে থাকে, কারণ সে বয়সে অতিরিক্ত মানসিক চাপ বহন করা সম্ভব না। রাতের বেলায় রাস্তায় তেমন জ্যাম না থাকায় খুব দ্রুতই তিনি পৌঁছে গেলেন। হসপিটালে নিয়ে যেতেই নার্স ওয়ার্ড বয় এসে আদ্রিতাকে ইমার্জেন্সি রুমে শিফট করে দিল। শামসুর রহমান সাথে সাথে একটা নাম্বারে কল দিলেন। কিছুক্ষণ কথা বলেই ফোন রেখে চেয়ারে শরীর এলিয়ে দিলেন। এত ধকল তার দ্বারা নেওয়া সম্ভব হচ্ছে না। নিজের আদরের নাতনির এই অবস্থা যেন মুহূর্তে তার বয়স আরো বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই সাদা অ্যাপ্রন পরে হাজির হলো এক যুবক। শামসুর রহমানের কাঁধে হাত রাখতেই তিনি চোখ মেলে তাকাতেই দেখলেন তার পরিবার এখানে এসে হাজির। সবার চোখ মুখে চিন্তার ছাপ। শামসুর রহমান যুবকটির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠলেন, আমার বুনির ওরা কি অবস্থা করেছে দাদু ভাই। আমার বুনিটা অপারেশন থিয়েটারে। আমার হাস্যোজ্জ্বল পাগলিটা আজ নিস্তেজ হয়ে আমার সামনে পড়েছিল। দাদু ভাই, আমি কিছু করতে পারিনি। চিন্তা করো না দাদা যান, আমরা এসে গেছি না। সোনা বাচ্চারা আর কিছু হতে দিব না, তাকে আমাদের কাছেই রাখবো। কিন্তু তুমি ভেঙে পড়লে তো চলবে না। শামসুর রহমানের কিছু বলার আগে পেছন থেকে ওনার বড় ছেলে আফতাব রহমান বলে উঠলেন, আদ্রিয়ান, তুমি না হয় ভেতরে যাও। মেয়েটার অবস্থা কেমন? আর তোমার প্র্যাকটিসও যেহেতু শেষ, এর দিকে তোমার থাকাটা উচিত সেখানে। বাবার কথায় সাই জানিয়ে আদ্রিয়ান দ্রুত মাস্ক পরে ঢুকে পড়ল। কিছুক্ষণের মাঝেই সেখানে প্রবেশ করলো আরো একটু যুবক। নিস্তেজ হয়ে আসা শামসুর রহমান যেন আশা পেলেন, ভরসার হাত পেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, ইয়াংম্যান। ছেলেটি কাছে এসেই শামসুর রহমানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হো ওল্ড ম্যান, আজ তো তোমাকে সত্যি 70 বছরের বুড়ো লাগছে। আমার বউ বুঝি পালিয়ে গেছে? ইয়াংম্যান, আমি তো জানি আমি বুড়ো হয়ে গেছি, তোমাদের মতো আর শক্তি নেই, তাই তো তোমাকে ডাকা। কি করতে পারি ওল্ড ম্যান? তোমার জন্য তো জানটাও দিতে রাজি। খালি আমাকে তোমার বউ বুড়িটারে দিয়ে যেও, তাহলেই হবে। শামসুর রহমান হাসলেন। তিনি জানেন ছেলেটা এই মুহূর্তে এসব তাকে হাসানোর জন্যই বলছে। ছেলেটার মধ্যে অদ্ভুত কিছু গুণ আছে। তার এত স্টুডেন্টদের মধ্যে তার ফেভারিট স্টুডেন্ট নীর চৌধুরী।
সাইকোলজি ডিপার্টমেন্টের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট। রাগী হলেও বুঝ ক্ষমতা তার অসাধারণ। আর 1 বছরের প্র্যাকটিস শেষ করলে সেও সাইকোলজিস্ট হয়ে যাবে। শামসুর রহমান তার দায়ভার তার এই স্টুডেন্টের দিবে বলে ঠিক করেছে। তার আগে নিটকে দিতে হবে, সবচেয়ে কঠিন পরীক্ষা। ইয়াংম্যান, আজ অব্দি সব চ্যালেঞ্জ এক্সামে তুমি টপ করেছো। আরো একটা চ্যালেঞ্জ তোমার সম্মুখে, আমার নাতনি, আমার কলিজা বলতে পারো, আমার অর্ধেক দুনিয়া সে। তাকে তোমার সুস্থ করতে হবে ইয়াংম্যান। আমার পুরনো আদু বুড়িকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবা না? ধরে নাও এটা আমার গুরু দক্ষিণা। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আমার যে পারতেই হবে। তুমি নিজেও জানো না ওল্ড ম্যান, তুমি আমাকে কি দিয়েছো। আদ্রিতার নানু বাড়ি তেমন বড় না। শামসুর রহমানের 2 ছেলে 3 মেয়ে। 3 মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে, আর 2 ছেলের বিজনেসম্যান। এই হসপিটাল শামসুর রহমানের নিজের বানানো। ব্যবসা তিনিও করেন, কিন্তু ডাক্তারি তিনি ছাড়তে পারেন না। ওনার কাছে মানসিক রোগ সবচেয়ে ভয়ঙ্কর। শারীরিক রোগে বাঁচার চান্স থাকলেও মানসিক রোগে বাঁচার চান্স খুবই কম। নিজের সাথে যুদ্ধ করেই বাঁচতে সবাই পারে না। ওনার বড় ছেলে আফতাব রহমানের 2 ছেলে, আদ্রিয়ান আর ছোট ছেলেকে আদ্রাব রহমান। আদ্রিয়ান নিউরোলজিস্ট, বয়স 26, আর ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বয়স 23। আর ছোট ছেলে আকিব রহমান, তার 2 মেয়ে নওমি রহমান ও রুহি রহমান, দুজনেই এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর শামসুর রহমানের 3 মেয়ে, বড় মেয়ে ইরিনা চৌধুরী, তারই ছেলে নীর চৌধুরী, ওনার আরো একটি ছেলে রিয়াজ চৌধুরী, আর মেজ বোন ঐশী হাসান, ওনার 1 মেয়ে, আর সবার ছোট রেনু মানে আদ্রিতার মা। সকাল হতেই হসপিটাল মাথায় উঠিয়ে ফেলেছে আদ্রিয়ান। তার ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে নার্স। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা ভয়ে চুপচাপ বসে আছে। আপনাদের মিনিমাম কমন সেন্স নেই? একটা পেশেন্ট অজ্ঞান অবস্থায়, এর মানে এই না সে মারা গেছে। আপনি কিভাবে তাকে রুমে একা ফেলে রেখে যেতে পারেন? কতখানি রক্ত ক্যানোলার সাথে উঠে গেছে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনাদের সবার চাকরি আমি আজকেই শেষ করব। জাস্ট গেট লস্ট। আদ্রিয়ানের চিৎকারের আওয়াজে সবাই সুরসুর করে বেরিয়ে গেল। আদ্রিয়ান রেগে গজগজ করতে করতে টুলের ওপর বসে পড়ল। এই বোনটা তার জান। তার নিজের বোন না হলেও নিজের বোনের থেকে কম ভালোবাসে না সে আদ্রিতাকে। ভাইউ, আমি ঠিক আছি, তুমি অযথা হাইপার হচ্ছ। তোর অযথা মনে হচ্ছে? একবার হাতটার দিকে তাকিয়েছিস তুই? এদের একটাকেও আমি ছাড়বো না বলে দিলাম। আদ্রিয়ানের রাগ কমছে না দেখে আদ্রিতা এবার মুখটা কাদো কাদো করে বলে উঠলো, ভাইউ খাবো, ক্ষুধা লেগেছে। তুমি আমাকে কি না খাওয়াইয়ে রেখে শাস্তি দিবা? আদ্রিয়ানের টনক নড়ে। দাদাজান তাকে বলেছিল জ্ঞান ফিরলে যেন আদ্রিতাকে খাওয়ার দেয়, এজন্যই সে এসেছিল। আদ্রিতার কেবিনে আর এসেই দেখে আদ্রিতা পানি খাওয়ার জন্য হাত বাড়াতে যেয়ে টান লেগে ক্যানোলাতে রক্ত উঠে গেছে। আর তা দেখেই আদ্রিয়ানের দিন দুনিয়া ঘুরে উঠেছিল। এই দেখ, আমি তো ভুলেই গেছি, আমি তো খাবার এনেছি, দাঁড়া নিয়ে আসছি। বলেই সুপের বাটি আদ্রিতার সামনে নিয়ে আসতেই আদ্রিতার নাক মুখ কুঁচকে ফেলে। কি হলো, এমন করিস কেন? আমি এসব খাবো না। এসব কোনো স্বাভাবিক মানুষ খাইতে পারে নাকি? আজব। কিন্তু বনু, এইসবই তোকে খেতে হবে। না, আমি খাবো না। এইভাবে কেউ জেদ করে নাকি? এখন তোর ভারী খাবার দেওয়া যাবে না সোনা বাচ্চা। উফ, আমি কিছু জানি না, দে। আদ্রিয়ানের কথার মাঝে রুমে প্রবেশ করে নীর। তাকে দেখেই তো আদ্রিতার হেঁচকে উঠে আসে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে পড়ে যায় 3 বছর আগের ধমক। কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের জন্য? রাগী স্বরে, দেখ না, কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খাবে না বলে জেদ করছে। দে দেখি কিভাবে না খায়। আদর করে শাসন করলে কোন মানুষটা শুনবে না, বুঝে আমাকে? নে দেখি কিভাবে জেদি বাচ্চাকে খাওয়াস। বাচ্চা? বিয়ে দিলে কাল 3 বাচ্চার মা হয়ে যাবে, সেটা কি বাচ্চা? নীর আদ্রিতার সামনে বসতেই আদ্রিয়ান বলে ওঠে, তাহলে তুই ওকে খাওয়া, ওর কিছু ওষুধ আনা লাগবে, আমি নিয়ে আসছি। আদ্রিয়ানের কথা শেষ হতে না হতেই আদ্রিতা চেঁচিয়ে উঠল, না ভাইউ। আদ্রিয়ান নীর দুজনেই চমকে উঠল। আমি এক্ষুনি চলে আসবো, প্রমিস। যাবো আর আসবো 5 মিনিট। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে। সেদিন 2 মিনিট সামনে থাকতেই হাফ মার্ডার করে দিচ্ছিল, আজ তো 5 মিনিট। নির্ঘাত আজ আমার জীবনের শেষ দিন হবে। বিদায় পৃথিবী। আদ্রিয়ান দূরে থাকায় সে না শুনতে পেলেও নীর ঠিকই শুনে নিল। আদ্রিতার কথা চোখ ছোট ছোট করে তাকাতেই আদ্রি মনে মনে বলে উঠল, ও আল্লাহ, তুমি মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই, তাও এই রাক্ষস রাজার হাত থেকে রক্ষা করো।
2 দিন পরে শান্তিনীরে নিয়ে আসা হলো আদ্রিতাকে। বাড়িতে আসতেই আদ্রিতার 2 মামা মামি খালারা সাদরে বরণ করে নিল নিজের আদরের ছোট পরীকে। খালাদের দিকে তাকাতেই চোখ জোড়ায় পানি চলে এলো আদ্রিতার। মনে পড়ে গেল মায়ের বলা কথাটুকু। দুশ্চরিত্রার শব্দটা কানে বাজতে লাগলো। মাথার যন্ত্রণা বাড়তে গেলেই পিছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ কানে এলো, এখানে কারো এত শক্তি হয়নি 80 কেজির আটার বস্তাকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করবে। আটার বস্তাকে নিজেকেই যেতে হবে। নীরের কথায় সবাই হেসে উঠল। আদ্রিতা গাল ফুলাতে তার 2 মামি 2 দিক থেকে এসে জড়িয়ে গেল। মার দিব, আর একবারও যদি আমার সোনামাকে মোটা বলেছিস তা দেখে তো মনে হয় খাওয়া দাওয়াই করে না। ওদের কথা শুনে নীর ভেঙচি কেটে বলে ওঠে, হ্যাঁ খাই না, তাতেই এমন, খাইলে না জানি কতটা হতো। বুঝলা অলম্যান, তোমার বৌমাদের জন্য এবার সব ঘরের দরজা আরো বড় করতে হবে, কারণ অত ছোট দরজা দিয়ে তোমার 80 কেজির বস্তা ঢুকবে না। আদ্রি রাগে গজগজ করতে করতে বলে ওঠে, নানা জান, তুমি তোমার নাতিকে বের করবা? রাক্ষস একটা, নিজে তো দেখতে একটা দানব, আর আমাকে বলে হ্যাঁ আমি দানব আর তুমি রাক্ষসী। আপনি জলহস্তি, তুমি জলহস্তিনী। আপনি একটা শয়তান, তুমি শয়তানি। আদ্রিতা আবার না পেরে রাগে চিল্লিয়ে ওঠে। হলরুমে উপস্থিত সবাই হেসে ওঠে, যা শুনে আদ্রিতা রেগে সেখান থেকে চলে যায় উপরের দিকে। আদ্রিতা যেতেই শামসুর রহমান নীলের কাঁধে হাত রেখে বলে ওঠে, ধন্যবাদ ইয়াংম্যান। ধন্যবাদ কেন ওলম্যান, তোমার মতো আমিও তার চোখে পানি জমতে দেখছিলাম। তুমি যেভাবে ওর মাইন্ড ডাইভার্ট করছিলে তাতে ওই ভুলে গেছিল। এইভাবে তাকে অতীত থেকে বেরিয়ে আনা লাগবে, আর আমি জানি তুমি পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওলম্যান, আই ট্রাস্ট ইউ মাই বয়। অন্ধকার রুমে বসে আছে নাহিদ খান। সারা রুম জুড়ে আদ্রিতার ছবি, ওনার বুকেও লেপ্টে আছে আদ্রিতার 8ম শ্রেণীতে পড়া সময়ের ছবি। কিছুক্ষণ পরেই রুমের দরজা খুলে প্রবেশ করেন মিসেস খান, হাতে খাবারের ট্রে। আর কতদিন এভাবে রুমে বন্দি থাকবা তুমি? খাওয়া দাওয়া বন্ধ করে কি অবস্থা করেছো নিজের? ঔষধও তো খাচ্ছ না। কি করে খাই বলতে পারো? গলা দিয়ে একটা দানাও কিভাবে নামাই আমি? আমি আমার মেয়েকে চিনি রেনু, তার দুনিয়া আমি। সে আমি বলতে পাগল তাও জানি। যে মেয়েটার দিন দুনিয়া সম্পর্কে ধ্যান জ্ঞান নাই, সেই মেয়েকে আমি বাইরে একা ছেড়ে দিয়েছিলাম। যদি সেদিন বাবা ঠিক সময় না পৌঁছাতেন তাহলে আমার মেয়েটার কি হতো রেনু? তা ভাবতেই যে আমার অন্তর আত্মা কেঁপে উঠছে। রেনু হাসলেন, এই হাসিতে ছিল বেদনা। তুমি এইটুকুতেই কষ্ট পাচ্ছ? আর আমি মা হয়ে নিজের মেয়েকে মরে যেতে বলেছি, চরিত্রহীনা বলেছি। যে মেয়েটাকে নিজের গর্ভে 10 মাস ধারণ করেছি, যার শরীরে একটা ফুলের টোকা অবধি দিই নেই, সেই মেয়েকে আমি নিজ হাতে আঘাত করেছি। কথাগুলো বলতেই কান্না করে দিলেন মিসেস খান। নাহিদ খানও আর নিজেকে সামলাতে পারলেন না, তিনিও নিজের প্রিয়তমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আমাদের যে কিছুই করার ছিল না রেনু, এই একটা উপায় ছাড়া নিজের মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না। আমাদের দেওয়া কষ্ট সে ভুলে যাবে ওই বাড়ির প্রতিটা মানুষের ছোঁয়ায়, আর সেখানে তো সেও আছে। সে আগলে রাখবে আমাদের মেয়েকে। আসলে কি আগলে রাখবে? তুমি তো তার রাগ সম্পর্কে অবগত। সে যদি কোনোভাবে টের পায়, তাকে দেওয়া কথা ভেঙে আমরা আদ্রিতার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। নাহিদ খান আঁতকে উঠলেন। ভিতর ভিতর নতুন ভয়ে গ্রাস হলেন তিনি। এক হাতে প্রিয়তমাকে আর এক হাতে মেয়ের ছবি আঁকড়ে ধরলেন তিনি। গোসল ছেড়ে ব্যালকনিতে আসতেই আদ্রিতা অবাক হয়ে গেল। ব্যালকনি জুড়ে হরেক রকমের ফুলের টব ঝুলানো, পাশেই একটা গামলায় নীল পদ্ম রাখা, যা দেখে খুশিতে লাফিয়ে উঠল আদ্রিতা। এক এক করে সবগুলো দেখতে শুরু করলো। পছন্দ হয়েছে? পাশ থেকে কারো আওয়াজ পেতেই চমকে ওঠে। আওয়াজ অনুসরণ করে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায় আদ্রিতার। তা আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? এইটা তোমার নানি বাড়ি হলে আমারও নানি বাড়ি, ভুলে যাও কেন? জানি। পছন্দ হয়েছে আদর পাখি? আদ্রিতা হতবাক হয়ে পাশে তাকাতেই দেখলো নীর সেখানে নেই। তার মানে কি সে ভুল শুনলো? কই, তার কানে তো এখনো বাজছে না আদর পাখি ডাকটা। আরে ধুর রাক্ষস রাজা, আমাকে এইভাবে ডাকবে কেন? 3 বছর আগে তার রুমে ঢুকায় যে চিল্লানি দিয়েছিল বাবা গো, ওর মুখে এই নরম কথা জীবনেও সম্ভব না। হয়তো আমার ভ্রম ছিল। আদ্রি নিচে নামতেই আদ্রির নানি এগিয়ে আসলো। নাতনির মাথায় সোহাগের হাত বুলিয়ে দিয়ে নিজের পাশে বসালো। কি গো সতীন, এই বুড়িটাকে মনে পড়ে না? এই দেখো একদম চলে এসেছি তোমার কাছে। পাগলিটা কি হাল করেছিস বুনি? মায়াবী চোখটাকে একদম কালো কালির ঢের বানিয়ে দিয়েছিস। কিসের মায়া নানি জান? এইসব চোখের মায়াটা কিছু হয় না, বুঝলা? নানি হাসলেই বুনির মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেলেন। আদ্রিতাকে দেখতে একদম ওনার শাশুড়ির মতন। ওই হাসি, ওই চঞ্চলতা হাসলে দুজনারই চোখ হেসে ওঠে।
তাই জন্যই আদ্রির নানা যেন আদ্রিতাকে বেশি ভালোবাসে। সোনা বাচ্চা, আদ্রিয়ানের ডাকে সবাই সেই দিকে তাকায়। ভাইউ বলো। আমি তো সার্টিফিকেট দেখেছি, তোর রেজাল্ট ভালো, আর সায়েন্সে যেহেতু ছিলি মেডিকেলে চান্স নিবি, কারণ তোরও তো নানা ভাইয়ের মতোই সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তোর একটা ফাইল দেখলাম, তুই বাংলা ডিপার্টমেন্ট নিয়েছিস, কিন্তু কেন? আদ্রিতা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখের সামনে ভেসে ওঠে রেজাল্টের পরের দিনের কথা। পরিবারের মতো সেইবারও আদ্রিতা গোল্ডেন প্লাস পেয়েই পাশ করেছিল, কিন্তু লিনার রেজাল্ট প্রতিবারের মতোই মাইনাস পেয়েছিল, যার কারণে দুই পরীক্ষার রেজাল্ট মিলিয়েও ভালো কিছু আশা করা যেত না। তবুও দুজনেই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মেডিকেল কলেজে আদ্রিতার চান্স হলেও লিনারটা হচ্ছিল না। লিনা সেদিন কুমির কান্না করে সবার মন বদলে দিয়েছিল। তখন লিনার মা বলে ওঠেন, দেখ ভাইয়া, একই পরিবারে দুই মেয়ে, একজন ভালো কিছু পড়বে আর একজন খারাপ, এতে আমার মেয়েটা কষ্ট পাবে। আদ্রিতাকে বলে ওকেও জেনারেল সাবজেক্ট পড়তে বল, এতে আমার মেয়ে কষ্ট পাবে না। সেদিন লিনার আম্মুর কথা সবাই মেনে নিয়েছিল। আদ্রিতাকেও তাদের পরিচিত এক কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি করিয়ে দিয়েছিল। আদ্রিতা চুপচাপ বোনের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু সেই বোন তার পিছনে এইভাবে ছুরি চালান করবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আদ্রিয়ানের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে আদ্রি। কিরে, বাংলা নিয়েই পড়বি? আদ্রি বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে নীর বলে ওঠে, না, কাল আমি ওকে নিয়ে আমাদের মেডিকেল ডিনের কাছে নিয়ে যাব। তাদের সাথে কথা আমার আগেই বলে রাখাচ্ছে, কাল তার মৌখিক কিছু পরীক্ষা হবে, আর সেটাতে উত্তীর্ণ হলেই হয়ে যাবে। এত সব কবে কখন করলি? হসপিটালে থাকা অবস্থায় সব করে রেখেছি আমি। বাহ ভাই বাহ, তুই তো সুপার ফাস্ট। তোর মতো লেট লতিফ হলে তো হতোই কাজ। শপিং মলের সামনে দাঁড়াই আছে নীর আদ্রিতা, নীরের পাশে গাল ফুলাইয়ে দাঁড়াই আছে আদ্রিতা। এক প্রকার টেনে হিসড়ে নীরের সাথেই সবাই পাঠিয়েছে তাকে এখানে। আদ্রিতা মনে মনে বলে উঠল, বুঝি না সব আমাকে রাগ কষাজের সাথে একা একা কেন পাঠায়। বুঝি না এদের কি আমার প্রতি কোনো মায়া দয়া নেই। নিষ্ঠুর বুড়ি বুড়া। গল্প তোমাতেই বসবাস, কলমে নওশান আদ্রিতা। গল্পটি তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।